প্রথমবার আমার বাইক নিয়ে রাইড করলাম প্রায় 360 কিলোমিটার। এই রাইডটা আমার কাছে ছিল একটা চ্যালেঞ্জ। আমাদের এবারের গন্তব্য ছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। শীতের এক সকালে প্রিয় মানুষকে বাইকের পেছনে বসিয়ে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেকদিন পরে আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে 14ই জানুয়ারি। আজকে আমাদের গন্তব্য হলো পুরুলিয়া। এখন বাজে সকাল 6টা আর আমরা যাচ্ছি আজকে বাই রোড, বাইক নিয়ে। 2024-এর ফার্স্ট জার্নি হতে চলেছে আমাদের। প্রায় 300 থেকে 350 কিলোমিটারের রাইড হতে চলেছে। আসা যাওয়া ঘোরা নিয়ে মোটামুটি প্রায় 800 থেকে 850 900 কিলোমিটারের মতো এটা সব থেকে বড় ট্রিপ হতে চলেছে। তো আমাদের বাইক গোছানো কমপ্লিট আর এখন আমরা রয়েছি বাইপাসের সামনে। আর আজকে আমার প্ল্যান হচ্ছে মাম, আর আরও দুজন যাবে আমাদের সাথে, তারা ওয়েট করছে। তাড়াতাড়ি বেরোতে হবে, মোটামুটি 7টা 7:30টার মধ্যে কোলাঘাট পৌঁছাতে হবে। তো সব কিছু ডিটেলস আমি মোটো ব্লগ সেট আপে দিচ্ছি। জয় বাবা ভোলেনাথ। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। চলো, আমাদের আরও দুজন যে সহযাত্রী তাদের সাথে মিট করা কমপ্লিট। এখন আমাদের গন্তব্য আগে কোলাঘাট। কোলাঘাটে ব্রেকফাস্ট করব। কোলাঘাট প্রায় 76 কিলোমিটার দেখাচ্ছে। 7:30টার মধ্যে টার্গেট নিয়ে পৌঁছাতে হবে। এখন প্রায় 6:05। পুরুলিয়া যাওয়ার জন্য মোট 3টে রাস্তা রয়েছে। একটা হচ্ছে দুর্গাপুর রানীগঞ্জ হয়ে, আর একটা হলো আরামবাগ হয়ে, আর একটা হলো কোলাঘাট খড়গপুর লোধাশুলি হয়ে। তো আমরা 3 নম্বর রাস্তাটাই ধরবো, কারণ আরামবাগের রাস্তাটা অনেকটাই খারাপ। প্রায় আমরা ধরে নিয়েছি মা ফ্লাইওভার। এখান থেকে সোজা এজেসি বোস রোডটা ধরে চলে যাব বিদ্যাসাগর সেতু। বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে এজেসি বোস রোড, আর ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে পার্ক সার্কাস। তো আমরা সোজা এজেসি বোস রোড ধরে চলে যাব বিদ্যাসাগর সেতুর দিকে। সকালবেলার এই রাইডটা যে কি দুর্দান্ত হয়। প্রথমবার আমি পাহাড়ের বাইক নিয়ে রাইড করতে চলেছি। মনের মধ্যে একটা বিভৎস ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে। এই রাইডটা সম্পূর্ণ করলে পরে আরো পাহাড়ের রাইড করা যাবে। আগে এই রাইডটা কমপ্লিট করা যাক। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, সাপোর্ট করো। আমার ক্যামেরার মাধ্যমে তোমরা পুরুলিয়া দেখো। পুরুলিয়া শুধু পুরুলিয়া নয়, পুরুলিয়া হচ্ছে একটা ইতিহাস, একটা ইমোশন। অনেকগুলো গ্রাম, অনেকগুলো পাহাড় নিয়ে পুরুলিয়া। পুরুলিয়া হচ্ছে ছোটনাগপুর মালভূমির কিছু অংশ। আমাদের এবারের রাইডের উদ্দেশ্য সেটা হলো অযোধ্যা পাহাড়। পুরুলিয়াটা পুরোটা কভার করা সম্ভব নয়, ওখানে আরও অনেক জায়গা আছে, আরও অনেক অফবিট জায়গা আছে। সেটার জন্য আমাদেরকে বারবার ছুটে যেতে হবে পুরুলিয়ায়। বাঁদিকের এই রাস্তাটা চলে যাচ্ছে খিদিরপুর, আর সোজা আমরা ব্রিজের ওপর দিয়ে চলে যাব বিদ্যাসাগর সেতু। আমরা এখন পার করতে চলেছি বিদ্যাসাগর সেতু। মনে হয় মেনটেনেন্সের কোনো কাজ চলছে। কি ঠান্ডা হাওয়া! তখন ট্রাকটার জন্য বোঝা যাচ্ছিল না। যেই ট্রাকটা পার করলাম, হালকা ঠান্ডা হাওয়া এসে মারলো না, সারা শরীর পুরো কাঁপিয়ে দিল। এখন আমরা পার করব সাঁতরাগাছি ব্রিজ। আমরা পার করছি ধুলাগড় টোল প্লাজা। এখনো কোলাঘাট 45 কিলোমিটার বাকি। আমরা চলেছি NH16 ধরে। আমরা এখন পার করছি কোলাঘাট ব্রিজ, আর আমার বাঁ পাশে রয়েছে কোলাঘাট ট্রেন ব্রিজ, আর এরই নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। বাঁ পাশে চলে যাচ্ছে দীঘা হলদিয়া। আমরা সোজা খড়গপুর ধরবো। খড়গপুর এখান থেকে এখনো 70 কিলোমিটার। খড়গপুর যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করতে হবে। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। এরা খাচ্ছে আলুর পরোটা, আর আমরা অর্ডার দিয়েছি লুচি সবজি। লুচি সবজির জন্য বসে আছে, আমিও লুচি সবজির জন্য বসে আছি। আর এরা কিরকম ভাবে খেয়ে নিচ্ছে, একবারও বলে না যে খা। বাবা কি বড় হা করেছে। কার ঠান্ডা বেশি লাগে? তোমার ঠান্ডা বেশি লাগে না তোমার? আমি ভাবছি এখানে যেন মাইনাসে চলে গেছে, এমন একটা পরিস্থিতি কাঁপাকাঁপি চলছে, বলে মাইনাসে চলে গেছে। চলে এসছে আমাদের পুরি সবজি। বেচারাটা এতক্ষণে শান্তি পেলো, এতক্ষণ কাঁদছিল খিদেতে।
এইবার গালে ঢুকলো, আহ বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। এবার একটু চা পর্ব, এই শীতে গরম গরম চা, তাও আবার কাঁচের গ্লাসে, দারুণ। আমরা হাইওয়ের পাশে এই গুরু নানক ধাবায়, পাঞ্জাবি ধাবায় আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। পুরি সবজি আর আলু পরোটার সাথে আমাদের দুজনের ব্রেকফাস্টের খরচা পড়লো 140 টাকা। আর আমাদের একটু রুট চেঞ্জ করেছি, আমরা এখন যাব দেবরা হয়ে মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম, ওখান থেকে বেলপাহাড়ি ঝিলিমিলি হয়ে বান্দোয়ান ঢুকবো, আর বান্দোয়ান থেকে ওখান থেকে বড়াবাজার হয়ে বলরামপুর হয়ে আমরা পুরুলিয়া ঢুকবো। আমরা এবার আমাদের গন্তব্যে রওনা দেবো, আর মোটো ব্লগ সেটআপে আবার কথা হবে। আমরা এখন চলেছি মুম্বাই কলকাতা হাইওয়ে ধরে, আর বেশ ভালো লাগছে। আমরা মাঝখানে আর 2 থেকে 3টে হল্ট নেব, আর আমাদের হল্ট নেওয়ার ইচ্ছা নেই, কারণ আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। মেদিনীপুর এখান থেকে 9 কিলোমিটার, সোজা চলে যাচ্ছে শালবনি, বাঁদিকে ঢুকে যাচ্ছে মেদিনীপুর। আমরা মেদিনীপুরের রাস্তাটা নিয়ে নেব। দু সাইড জঙ্গল, আর মাঝখান দিয়ে এরকম সরু একটা রাস্তা, বেশ ভালো লাগছে। ডান দিকে জঙ্গলটা একবার দেখো, কি সুন্দর লাগছে ভেতরটা। ঝাড়গ্রাম 26 কিলোমিটার এখান থেকে। আর আমরা এইমাত্র বেলপাহাড়ি পার হয়ে চলে এলাম পুরুলিয়া। এখান থেকে এখনো 107 কিলোমিটার। বেলপাহাড়িতেও অনেক ঘোরার জায়গা আছে, যেমন কানাই শহর পাহাড়, গডরসিনি পাহাড়, তারপরে হচ্ছে জলপ্রপাত আছে, ঝর্ণা আছে। তোমরা চাইলে বেলপাহাড়িও ঘুরতে পারো। আবারও যাওয়া যাক গন্তব্যে। পুরুলিয়া এখান থেকে প্রায় কাছাকাছি। আমরা যাব অযোধ্যা হিল রোড। এখান থেকে এখনো 94 কিলোমিটার দূরে। এই দুপাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথে রাইড করে যাচ্ছি। এটা যে আমার কাছে কতটা আনন্দদায়ক এটা বলার বাইরে। কখনো উঁচু, আবার কখনো নিচু। এই রোডটা অসাধারণ লাগছে, অসাধারণ থ্রিলিং লাগছে আমার কাছে, কারণ এরকম প্রথমবার। পুরুলিয়ার যে একটা ঐতিহ্য, যে মাটির বাড়ি, সেগুলো দুপাশে দেখতে শুরু করে দিয়েছি। আর এই মাটির বাড়ির গায়ে সুন্দর সুন্দর আঁকা আছে, ডিজাইন করা আছে। পুরুলিয়াতে ঢুকলে এই বৈচিত্র্যটা তোমরা দেখতে পাবেই পাবে। বাবা, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস, কি বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়িটা উল্টে গেছে, পুরো পুরো পাল্টি খেয়ে গেছে। বাসগুলো, ট্রাকগুলো খুবই স্পিডে আসছে। খুবই সাবধান, নিজেদের ভারসাম্য বজায় রেখে গাড়ি চালিয়ে সেফ ড্রাইভ করো। এখান দিয়ে ওভারটেক করার চেষ্টা একদমই করবে না কেউ। আমরা এই মুহূর্তে এখন চলে এসেছি পুরুলিয়ার বান্দোয়ান। পুরুলিয়ার বান্দোয়ানে চলছে এখন হস্তশিল্পের মেলা। আমরা দেখতে দেখতে প্রায় অযোধ্যা পাহাড়ের কাছাকাছি। ওই দূরে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এই যে পুরো পাহাড় বিস্তৃত হয়ে দেখা যাচ্ছে চারিদিকে। আমরা এখন যাচ্ছি অযোধ্যা মোড়, না হলে যাব বাঘমুন্ডি, কারণ এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটাতে আমাদের হোটেল নিতে হবে। এখনো লাঞ্চ করিনি, তাড়াতাড়ি পৌঁছানোর চক্করে লাঞ্চটাও করা হয়নি। এখন সময় হয়ে গেছে 4:05। অনেক জায়গায় দাঁড়িয়ে আমরা ফটোও তুলছিলাম। এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে আসছিলাম, খিদে যে কখন চলে গেছে বুঝতেই পারিনি। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। বাঘমুন্ডি এখান থেকে 18 কিলোমিটার বাকি। এখান থেকে মাঠা পাহাড় 9 কিলোমিটার। তোমরা চাইলে মাঠা পাহাড়ও ঘুরে আসতে পারো। আমি ততক্ষণ এই ভিউটা উপভোগ করি।
আর আমার সাথে সাথে অবশ্যই তোমরাও করো। অযোধ্যা পাহাড়ের পুরো সামনেই এসে পৌঁছে গেছি। অবশেষে পুরো অযোধ্যা পাহাড়ের সামনেই এই হোটেলটা পেয়েছি। ওই যে ওপরে 3 তলার রুমটা, ওই রুমটা আমরা নিয়েছি। এই রুম থেকে পুরো অযোধ্যা পাহাড়ের ভিউটা পুরো ভালোভাবেই বোঝা যায়। ওপর থেকে তোমাদের ভিউটাও দেখাবো আর রুমটা কেমন কি সবই দেখাচ্ছি। আগে ভেতরে প্রবেশ করি। এই হলো অযোধ্যা পাহাড় আর এই হলো আমাদের হোটেল অযোধ্যা হিল ভিউ লজ। বাইরে থেকে এই হোটেলটা বেশ সুন্দর লাগছে, ওপর থেকে সকালবেলার ভিউটা আরও ভালো লাগবে। এই হলো হোটেলের এন্ট্রান্স। এটা হলো আমাদের হোটেলের রিসেপশন। আমাদের রুম নম্বর হলো 117। আমাদের 4 জনেরই আধার কার্ড লেগেছে। আধার কার্ড বা কোনো আই কার্ড সবারই ম্যান্ডেটরি, সবারই লাগবে। তাই আমরা আধার কার্ড দিয়েছি, ওরা সব ডিটেলস নিয়ে আবার আধার কার্ড ফেরত দিয়ে দিল। এই হলো আমাদের হোটেলের রুম। ওপর থেকে ভিউটা বেশ ভালো। আর এই ওপরেও হোটেল আছে, এর রেটটা অনেকটা বেশি। তোমরা আসলে রেট ফেট এখান থেকেই বলে দেবে। আমি ভিডিওতে কোনো রেট কিছু বলছি না। এখানে এদের ফোন নাম্বার আছে, ম্যানেজার নাম বিশ্বজিৎ ঘোষ, ফোন নাম্বার রিসেপশন রাজু, তারও নাম্বার। এটা তোমরা দেখে নিও, কল করে নিও, ডেসক্রিপশনে দিয়ে দেবো। রুমে কি কি আছে একটু দেখাই। এরকম 2টো বেড আছে, ইন্টেরিয়রটা মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে আছে একটা আয়না, এখানে আছে সুইচ বোর্ড, তুলে নিলেই গল্প শেষ, আবার ঢুকিয়ে দিলে গল্প চালু। আর এপারে বাথরুমে ঢুকে গেছে এখন এসেই, মানে খুব আর কি এমার্জেন্সি লেগে গেছে, বাথরুমে ঢুকে গেছে। বাথরুমটাও দেখা দেবে না। তো এখন টোটাল এই অবস্থা হয়ে আছে চারিদিকটা। সব গোছাতে গোছাতে হবে, গুছিয়ে ফ্রেশ হয়ে নি। আসার সময় দেখছিলাম ছৌ নাচের একটা কিছু বসেছে, যদি পারি ফ্রেশ হয়ে ছৌ নাচটা দেখতে হবে। তার আগে খেতে হবে, কারণ লাঞ্চ করা হয়নি। একবার ভাবছি ডিনারটাই সেরে নেবো। এখানে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায় দোকানপাট। তো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিতে হবে, আগে ফ্রেশ হয়নি, তারপরে আবার ব্যাক করছি। 1 hour later. তো পুরো ফ্রেশ এখন আমরা যাচ্ছি এই হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে। কারণ খুব জোর খিদে পেয়েছে, আর এনার্জি দিচ্ছে না। এবার গিয়ে আগে খেতে হবে, তারপরে বাকি সব কথা হচ্ছে। তাও আবার গিয়ে দেখি খাবার আছে কি না, কারণ এখনই বাজে 7:30। তো এখানে মোটামুটি 8টা সাড়ে 8টা 9টার মধ্যে কিছু পাওয়া যায় না। দেখি কিছু আছে কিনা, আমাদের ভাগ্যে খাবার লেখা আছে কিনা। এই হচ্ছে আমাদের হোটেল, আর তারই পাশে হচ্ছে যে রেস্টুরেন্ট। তো দুর্ভাগ্যবশত রেস্টুরেন্ট বন্ধ। আমি যেটা বলছিলাম সেটাই হলো। তো এই যে বাইক বার করা হয়ে গেছে। এখন যাব এই আশেপাশে কোনো দোকানে খাবার পাই কিনা একবারে খাবো, আর রাতের জন্য একেবারে খাবার প্যাক করে নিয়েও চলে আসবো। তো চলো দেখা যাক কোথাও খোলা পাওয়া যায় কিনা, কোথাও খাবার পাওয়া যায় কিনা, আমাদের কপালে খাবার লেখা আছে কিনা। তো চলো যাওয়া যাক। বেশি বকবক করলে, বেশি কথা বললে আর খাবারটুকুও পাবো না। আমরা 1 থেকে 1.5 কিলোমিটার বাইক চালিয়ে আসার পরে এরকম একটা ধাবা টাইপের জায়গা খোলা পেয়েছি। এটারও একটা কারণ আছে, এটার পেছনেই হচ্ছে ছৌ নাচ। সামনে খাবার চলে এসছে, থাকতে পারছি না, তাড়াতাড়ি খেতে হবে, এতটা খিদে পেয়েছে। ভাত আছে, একটা ভাজা আছে, আলু ভাজা, পেঁয়াজ দিয়েছে, ডাল দিয়েছে, একটা চচ্চড়ি আছে, একটা চাটনি আছে, ডিম ভাজা আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপারে যাব। ছৌ নাচের কি টিকিট সিস্টেম আছে, কি ব্যাপার আছে, সেগুলোও দেখবো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার একটু এনার্জি ফিল করছি। তো খাওয়া দাওয়াগুলো সত্যি খুবই সুন্দর খেলাম, পুরো ঘরোয়া রান্না। রাতের খাবারটা এখান থেকেই অর্ডার দিয়ে দিয়েছি। রুটি আর মাংস নেব, 5 পিস মাংস থাকবে, 160 টাকা, আর রুটি হলো 6 টাকা পিস। ডিম ভাত খেলাম, এর দাম নিল 80 টাকা। খাবার দাবার নিয়ে হোটেলে যাই, হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা আমাদের খাবার নিয়ে হোটেলে ফিরে চলে এসেছি। এবার একটু আড্ডা মারবো, গল্প করব, পাহাড়ের ভিউ দেখতে দেখতে, ঠান্ডা অনুভব করতে করতে একটু চিপস খাবো, কারণ একটু আগেই আমরা খেলাম, তো পেটটা ভর্তিই আছে। একটু রাতের দিকে ডিনার করব। ধাবার পাশে যে ছৌ নাচের অনুষ্ঠানটা হচ্ছিল, জিজ্ঞাসা করলাম যে শোটা কালকে হবে কিনা, কারণ দেরি হয়ে গেছিল, তাই জন্য আজকে দেখবো না, হলো যে কালকে আছি, কালকে রাতে দেখবো। আর একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হলো কালকে থেকে শোটা আর হবেই না, কারণ লোকজন কম হচ্ছে। আর একটা কথা হচ্ছে পৌষ পার্বণ কালকে, আজকে তো 14 তারিখ, কালকে 15 তারিখ। পৌষ পার্বণে অনেক বড় অনুষ্ঠান হয়, তাই অনেক দোকানপাট ওদের বন্ধ থাকবে।
সেই কারণে ওদের ক্লোজ হয়ে যাচ্ছে। আর এক্সট্রা করে যদি আমরা দেখতে চাই এখন অনেক টাকার খরচা আছে। কালকে আছি, যদি এরকম কোনো সন্ধান পাই তো সেখানে ছৌ নাচ দেখতে যাব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কলকাতা থেকে পুরুলিয়া জার্নি তোমাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে পুরুলিয়ার নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।